নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। 26,000 শিক্ষক অশিক্ষকের চাকরি যাওয়ার পর শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা, বাদ যায়নি বিজেপিও। যাদের চাকরি চলে গিয়েছে তাদের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে বেতন দেওয়ার দাবি সুকান্ত মজুমদারের। রাজ্যে দুর্নীতি নিয়ে ফের সরব বিজেপি। যাদের চাকরি চলে গিয়েছে তাদের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে বেতন দেওয়ার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি এসএসসি নিয়মেও পরিবর্তনের দাবি করেছেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে ব্যাপক দুর্নীতি। 2026 সালের সম্পূর্ণ প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য বাছাই করতে না পারায় চাকরি চলে গিয়েছে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। ফের সিলেকশনে বসতে হবে তাদের। আজ এই দুর্নীতির বিরুদ্ধেই সরব হলেন সুকান্ত মজুমদার এবং সম্বিত পাত্র। তারা দাবি করলেন যে যোগ্য শিক্ষকদের চাকরি চলে গিয়েছে তাদের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে বেতন দিতে হবে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই শিক্ষকদের চাকরি বাঁচাতে পারতেন। সবাই তো টাকা দিয়ে চাকরি পাননি। গতকাল দেখলাম শিক্ষকরা কাঁদছিলেন। আমার প্রথম চাকরি স্কুল সার্ভিস কমিশন দিয়ে। আমার স্ত্রী এখনো চাকরি করেন। বাংলায় সবসময় শিক্ষকদের শ্রদ্ধার চোখে দেখা হয়েছে। ইউনিভার্সিটি টপার, গোল্ড মেডেলিস্টরা কাঁদছিলেন। কিভাবে পরিবার চালাবেন, মা বাবা চিকিৎসার খরচ কিভাবে চালাবেন সেটা ভেবেই। এর জন্য দায়ী একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। जिन्होंने पैसा लिया, जिन तृणमूल कांग्रेस के नेताओं ने पैसा लिया, ममता बनर्जी के लोगों ने पैसा लिया और ममता बनर्जी ने उनको बचाया सुपर न्यूमररी पोस्ट बनाकर। कैबिनेट बैठी अलग से, यानी अगर स्कूलों में 1000 टीचर चाहिए तो जो लोगों को, टेंटेड लोगों को लिया गया, उनको बचाने के लिए 1000 से ऊपर 1500 पोस्ट क्रिएट किए गए। कैबिनेट बैठी थी। तो हमारी मांग ये है कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है, जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है, तो उस कैबिनेट की जो हेड है, जिसके अनुप्रेरणा से बंगाल में सब कुछ होता है, और वो पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए, जेल के बाहर नहीं रहनी चाहिए, क्योंकि पूरी तरीके से दर्शाता है कि इस कैबिनेट ने चोरों को बचाने के लिए काम किया। और ममता बनर्जी बचा सकती थी। देखिए, ये जो 26,000 लोग, लगभग 25,752 एकदम अगर सही बोले तो 3753, तो इन सब लोगों में सब टेम्पटेड नहीं है। सबने पैसा देके नौकरी खरीदा नहीं था। कल रो रहे थे टीचर, और ये इशू मेरे हार्ट के बहुत करीब है, क्योंकि मैंने अपनी जिंदगी का पहला नौकरी इसी एग्जाम देके मुझे मिला था, स्कूल सर्विस कमीशन। मेरे धर्मपत्नी जी अभी भी इसी एग्जाम देकर स्कूल में नौकरी करती है, पढ़ाती है। बंगाल में हमेशा शिक्षकों की एक मर्यादा थी। टीचर को एक सम्मान से देखा जाता था बंगाल में। कल हम जब देख रहे थे कि ममता बनर्जी के कारण यूनिवर्सिटी टॉपर, गोल्ड मेडलिस्ट रो रही थी, बहुत सारे लोग रो रहे थे कि ईएमआई कैसे देंगे, परिवार को चलाएंगे कैसे, बूढ़ी मां बाप है, उनकी दवाई कहां से होगी। इसके लिए अगर कोई रिस्पॉन्सिबल है, एक व्यक्ति को अगर रिस्पॉन्सिबल किया जा सकता है, उसका नाम ममता बनर्जी है और उनकी पूरी पार्टी है। শীর্ষ আদালতের রায় উল্লেখ করে তিনি বলেন, 3 মাস বাদে আবারও সিলেকশন প্রক্রিয়ার কথা বলা রয়েছে। 2016 সাল থেকে শিক্ষকরা পড়াচ্ছেন। নিয়োগ পরীক্ষায় কলেজ স্তরের বিষয় থাকে। চাকরি পাওয়ার পর তারা স্কুলের স্তরে পড়ান। এতদিন এই লেখাপড়া থেকে বিচ্ছিন্ন রয়েছেন। তাই আমি অনুরোধ করছি, এসএসসির নিয়মে পরিবর্তন আনুন। শিক্ষক হিসেবে আমার পরামর্শ, যোগ্য শিক্ষকদের প্রতি প্রত্যেক বছরের জন্য নম্বর দিন। যারা এই সিলেকশন পরীক্ষায় বসবেন তাদের রিলিফ নম্বর দেওয়া হোক। সম্বিত পাত্র এবং সুকান্ত মজুমদার দুজনেই জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে যোগ্যদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট দিলেন 128 জন সদস্য, বিপক্ষে ভোট পড়ল 95।
লোকসভার পুনরাবৃত্তি রাজ্যসভাতেও দীর্ঘ 12 ঘন্টার বিতর্কের পর ভোটাভুটিতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। বিলটির পক্ষে ভোট দিলেন 128 জন সদস্য, বিপক্ষে ভোট দিলেন 95 জন। প্রায় ভোররাত পর্যন্ত অধিবেশনে নজিরবিহীনভাবে ভোট দিলেন রাজ্যসভার সমস্ত সদস্যরা। রাজ্যসভায় বিল পেশের সময় কিরেন রিজিজু দাবি করেছেন, নতুন সংশোধনী পাশ হয়ে গেলে ওয়াকফ সম্পত্তি থেকে রোজগার বাড়বে বোর্ডের। তিনি দাবি করেছেন, 2006 সালে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী দেশে 4.9 লক্ষ ওয়াকফ সম্পত্তি ছিল। এ থেকে আয় হওয়া উচিত ছিল 12,000 কোটি টাকা, কিন্তু সেবার মাত্র 163 কোটি টাকা আয় হয় সরকারের। 2013 সালে ইউপিএ সরকার ওয়াকফ আইন সংশোধন করেও আয় বাড়েনি। সেই সময় 8.72 লক্ষ ওয়াকফ সম্পত্তি থেকে আয় হয়েছিল মাত্র 166 কোটি টাকা। কিরেন রিজিজুর দাবি, নতুন আইনেই সেই রাজস্বই বাড়বে, কোটি কোটি সাধারণ মুসলমানের উপকার হবে। বিজেপির সভাপতি জেপি নাড্ডা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতা ধরে রাখার জন্য মুসলিম মহিলাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে কংগ্রেস। বিরোধীদের তরফে বিলটির বিরোধিতা করেন খোদ বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তার কথায়, বিজেপি আসলে বিলটি এনে দেশের শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। বিলটির মূল উদ্দেশ্যই হল মুসলিমদের থেকে তাদের সম্পত্তি কেড়ে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যবসায়ী বন্ধুদের হাতে তুলে দেওয়া। বিলটিকে অসাংবিধানিক বলেও দাবি করেছেন তিনি। তৃণমূলের তরফে বিলটির বিরোধিতা করেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। তিনি জানিয়েছেন, এই বিলটি একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। ওয়াকফ বিলকে প্রথম থেকেই সংবিধান বিরোধী বলে দাবি করে আসছে তৃণমূল। আর একই সুরেই নাদিমুল জানিয়েছেন, এটি কোনো ধর্মীয় বিষয় নয়, এটি একটি সাংবিধানিক সমস্যা। ওয়াকফ সংশোধনী বিলে অনেক ত্রুটি রয়েছে। আরেক তৃণমূল সাংসদ সুস্মিতা দেবও বিলের খামতি তুলে ধরেছেন। সব মিলিয়ে 12 ঘন্টার বেশি বিতর্কের পর বিরোধীরা ডিভিশন চাইলে ভোটাভুটি হয়। এমনিতে ভোটাভুটিতে এনডিএ জয়ী হবে সেটাই প্রত্যাশিত ছিল, কারণ নীতিশ কুমারের জেডিইউ আগেই সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। আর একই পথে হেঁটেছে টিডিপিও। এমনকি ওড়িশার বিরোধী দল বিজেডিও দলীয় সাংসদের কোনো হুইপ জারি করেনি। বিজেডির সাংসদরা নিজেদের ইচ্ছা মতো ভোট দিয়েছেন। শেষ পর্যন্ত বিলটির পক্ষে 128 এবং বিপক্ষে 95টি ভোট পড়ে। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএল এর সেমিফাইনালে জামশেদপুরের কাছে হার মোহনবাগানের। এবার ফাইনালে ওঠার লড়াই কঠিন হলো বাগান শিবিরের। প্রথম একাদশে নেই দলের সেরা অস্ত্র। অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমে তাই হারতে হলো মোহনবাগানকে। আইএসএল এর সেমিফাইনালের প্রথম লেগে দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত জিততে পারলেন না শুভাশিস বসুরা। ফাইনালে ওঠার জন্য যুব ভারতীর দিকে তাকিয়ে থাকতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে। তার মধ্যে নেই দলের দুই সেরা অস্ত্র মনবীর সিং ও আপুইয়া। খানিকটা ব্যাকফুটে থেকে সেমিফাইনালের যুদ্ধে নেমেছিল মোহনবাগান। জামশেদপুর যাওয়ার আগে কোচ মলিনা জানিয়েছিলেন, আইএসএল এর কাপ জেতার লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিয়েছেন। তবে অ্যাওয়ে ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডকে যথেষ্ট চ্যালেঞ্জ সামলাতে হবে, এমনটা অনুমান ছিলই। ম্যাচের প্রথম মিনিট থেকেই লিগশিল্ড জয়ীদের শেয়ানে টক্কর দিল খালিদ জামিলের ছাত্ররা। 6 মিনিটের মাথায় প্রায় পেনাল্টি পেয়ে গিয়েছিল জামশেদপুর। বার্লার ক্রস গিয়ে লাগে আশিস রাইয়ের হাতে, তবে রেফারি কর্নার দেন। তারপর থেকেই তেড়ে ফুরে আক্রমণ শুরু করে জামশেদপুর। ফল আসে 24 মিনিটে। 3 জন ডিফেন্ডারের অপ্রতিরোধের সত্ত্বেও সেভরিয়রকে লক্ষ্য করে দারুণ পাস দেন এজে। সেই পাস থেকে দুরন্ত হেডে গোল সেভরিয়রের। তবে 13 মিনিটের মাথায় গোল শোধ করল মোহনবাগান। বাঁ পায়ে জেসন কামিন্সের নেওয়া ফ্রি কিক সোজা ঢুকে গেল জামশেদপুরের গোলে। চেষ্টা করেও শট বাঁচাতে পারেননি গোলকিপার। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পরে দীর্ঘক্ষণ 1-1 ছিল ম্যাচের ফল। ম্যাচের একেবারে শেষ দিকে সংযুক্ত সময়ে জয়সূচক গোল জামশেদপুরের। মাঠের বাঁদিক থেকে ঋত্বিক দাসের ক্রস ধরে বিদ্যুৎ গতিতে শট মারেন জ্যাভি হার্নান্ডেস। ওখানেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। তবে হারলেও ফাইনালে যাওয়ার যথেষ্ট আশা রয়েছে মোহনবাগানের। ম্যাচ শেষে কোচ মলিনা জানিয়ে গেলেন, টিমের পারফরমেন্সে তিনি খুব খুশি। ফিরতি লেগে যুব ভারতীতে একেবারে অন্য রূপে নামবে সবুজ মেরুন ব্রিগেড। হাই নিউজ নেটওয়ার্ক। জামশেদপুরে খেলা দেখতে গিয়ে পুলিশের লাঠিচার্জে মাথা ফাটল মোহনবাগানের এক সমর্থকের। সঙ্গে আহত হয়েছেন 6 জন। এই ঘটনায় জামশেদপুরের নিরাপত্তা রক্ষীদের ওপর তীব্র ধিক্কার জানিয়েছে মোহনবাগান ক্লাব। জামশেদপুরে খেলা দেখতে গিয়ে পুলিশের লাঠিচার্জে মাথা ফাটল এক মোহনবাগান সমর্থকের।
সেভরিওরের গোলের পর স্টেডিয়ামের সাউথ ওয়েস্ট অ্যাওয়ে গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের আনা সবুজ মেরুন পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে কিছু জামশেদপুর এফসির সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশ লাঠি চার্জ করে। সেই লাঠিচার্জে মাথা ফেটে যায় রিপন নামের এক মোহনবাগান সমর্থকের। আঙুল ফেটেছে সৌরভ সরকার নামের আরও এক মোহনবাগান সমর্থকের। মোট 5 জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় প্রত্যক্ষদর্শী মোহনবাগানের সমর্থক শিলাজিৎ দাস বলেন, গোলের পর ওরা আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দেয়, তারপর প্রতিবাদ করতে গেলে পুলিশ লাঠি চার্জ করে। অ্যাওয়ে গ্যালারিতে কি করে হোম দলের সমর্থকরা ঢুকে পড়ে বুঝতে পারলাম না। গোটা ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে মোহনবাগান। ক্লাবের তরফে বলা হয়, জামশেদপুর স্টেডিয়ামের দায়িত্বে থাকা আধিকারিক এবং নিরাপত্তা রক্ষীরা যেভাবে অনৈতিক আচরণ করেছেন তাকে ধিক্কার জানাই। জেআরডি টাটা স্টেডিয়ামের অ্যাওয়ে গ্যালারিতে অত্যন্ত আগ্রাসী আচরণ করেছে নিরাপত্তা রক্ষীরা। আমাদের মনে রাখা উচিত, ফ্যানেরা ছাড়া কিন্তু ফুটবল কিছুই নয়। এই ঘটনায় শুভাশিস বোস বলেছেন, খুব খারাপ ঘটনা ঘটেছে, এখানে এরা এটাই করছে বারবার। ছেলেটা এখন কেমন আছে? কোনো দরকার হলে আমাকে জানিও, কেমন থাকে জানিও। আমরা আমাদের বেস্ট দেব ফাইনালে, আমরাই খেলবো। তোমরা সবাই সাবধানে ফিরো। জামশেদপুর থেকে অবশ্য জিতে ফিরতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। জামশেদপুরের প্রবল গরম, তার মধ্যে নেই দলের 2 সেরা অস্ত্র মনবীর সিং ও আপুইয়া। খানিকটা ব্যাকফুট থেকেই সেমিফাইনালের যুদ্ধে নেমেছিল মোহনবাগান। 24 মিনিটে 3 জন ডিফেন্ডারের প্রতিরোধের সত্ত্বেও সেভরিওরকে লক্ষ্য করে দারুণ পাস দেন এজে। সেই পাস থেকে দুরন্ত হেডে গোল সেভরিওরের। 13 মিনিটের মাথায় গোল শোধ করে মোহনবাগান। ম্যাচের একেবারে শেষ দিকে সংযুক্ত সময় জয়সূচক গোল জামশেদপুরে। হাই নিউজ নেটওয়ার্ক। ইডেনে কামিন্সের হায়দ্রাবাদকে কিভাবে উড়িয়ে দিল রাহানের কলকাতা, দেখুন। ঘরের মাঠে চলতি আইপিএলে প্রথমবার জিতল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালো 80 রানে। মুম্বাইয়ের কাছে হারের পর আবার জয় ফিরল আজিঙ্কা রাহানের দল। ভেঙ্কটেশের রানে ফেরা। আইপিএলে অনেক কথা হচ্ছিল ভেঙ্কটেশ আয়ারের অফ ফর্ম নিয়ে। টাকা পেয়ে মাথা ঘুরে গিয়েছে, অযোগ্য ক্রিকেটারের পেছনে টাকা খরচ করেছে কেকেআর ইত্যাদি বিশ্লেষণ বেশিরভাগ জায়গা থেকেই দেখা যাচ্ছিল। বৃহস্পতিবার ভেঙ্কটেশ আপাতত সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। ইডেনের মন্থর উইকেটে তার 29 বলে 60 রানের ইনিংস প্রায় 100 রানের সমান। গোটা ইনিংসেই আগ্রাসী খেলেছেন তিনি। হায়দ্রাবাদের কোনো বোলারকে রেয়াত করেননি। তবে ভেঙ্কটেশকেও বুঝতে হবে, লম্বা লিগে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে, না হলে আবার শুরু হতে পারে সমালোচনা। রাহানে আঙ্ক্রিশ জুটি। তৃতীয় ওভারের মধ্যে কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ ফিরে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল কেকেআর। আর 1 বা 2 উইকেট হারালেই খেলা ওখানেই শেষ হয়ে যেত। চাপের মুখে ঠান্ডা মাথায় খেললেন আঙ্ক্রিশ রাঘুবংশী এবং আজিঙ্কা রাহানে। অকারণে তাড়াহুড়ো করলেন না। রাহানে করলেন 38, আঙ্ক্রিশ করলেন 50। তৃতীয় উইকেটে দুজনের 81 রানের জুটি ভিত তৈরি করে দিয়ে গেল কেকেআরের। বাকি ব্যাটাররা সেই ভিতের ওপর দাঁড়িয়েই রান করলেন। হায়দ্রাবাদের জঘন্য ফিল্ডিং। কেকেআরের 200 রানে পৌঁছানোর পেছনে হায়দ্রাবাদের অবদান রয়েছে। গোটা ম্যাচে তাদের ফিল্ডিং একেবারেই ভালো হয়নি। নীতিশ রেড্ডি ক্যাচ ফেলেছেন আঙ্ক্রিশের। এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে বাড়তি কিছুটা প্রয়াস রান বাঁচাতে পারত, সেটা হয়নি। ফিল্ডাররা সেই ছন্দে ছিলেন না, যার ফলে অতিরিক্ত কিছু রান যোগ করেছে কেকেআর। হায়দ্রাবাদের ওপেনিং জুটি নির্বিষ করে দেওয়া। আইপিএল এর বাকি 9টি দল যে জুটিকে ভয় পায় সেই জুটিকে নিষ্ক্রিয় করে দিয়েছে কেকেআর। দ্বিতীয় বলেই আউট হয়ে যান হেড। ভেঙে যায় ওপেনিং জুটি। প্রথম বলে 4 মারলেও দ্বিতীয় বলে হর্ষিতের হাতে ক্যাচ তুলে দেন হেড। দ্বিতীয় ওভারে ফিরে যান অভিষেক। তিনি ভেঙ্কটেশের হাতে ক্যাচ দেন হর্ষিতের বলে। ওপেনিং জুটি ভেঙে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস মেলে কেকেআরের। পাওয়ার প্লেতে কলকাতা দুর্দান্ত বোলিং। আইপিএল এর ইতিহাসে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান রয়েছে হায়দ্রাবাদের, দ্বিতীয় সর্বোচ্চ তাদের। অথচ এই হায়দ্রাবাদই এদিন 6 ওভারে মাত্র 33 রান তুলেছে, তাও 3টি উইকেট খইয়ে। দলের 3 বিধ্বংসী ব্যাটার হেড, অভিষেক এবং ঈশান কিষান পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে যান। তৃতীয় ওভারে কামেন্দু মেন্ডিসের সহজ ক্যাচ আন্দ্রে রাসেল না ফেললে আরও একটি উইকেট পড়ত হায়দ্রাবাদের। হাই নিউজ নেটওয়ার্ক। ইডেনে জিতে নজির গড়ল কলকাতা। আইপিএলে 3 দলের বিরুদ্ধে 20 ম্যাচে জয় কলকাতার। ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতে নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে 3টি দলের বিরুদ্ধে 20 বা তার বেশি ম্যাচে জয় পেল তারা। পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দাপট কলকাতার। বৃহস্পতিবার হায়দ্রাবাদকে 80 রানে হারিয়ে দেয় কলকাতা। ইডেনে সেই জয় পেতেই নজির গড়ল তারা। এর আগে পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে 21 বার জয় পেয়েছিল কলকাতা।
বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধেও 20তম জয় তুলে নিল কলকাতা। প্রথম দল হিসেবে আইপিএলে 3টি দলের বিরুদ্ধে 20 বা তার বেশি ম্যাচ জেতা নজির গড়ল নাইটরা। ম্যাচের প্রথমে ব্যাট করে 200 রান করে কলকাতা। আজিঙ্কা রাহানে 38, আঙ্ক্রিশ রঘুবংশী 50, ভেঙ্কটেশ আয়ার 60 এবং রিঙ্কু সিং 32 মিলে বড় রান তোলেন তারা। সেই রান তাড়া করতে নেমে 120 রানেই শেষ হয়ে যায় হায়দরাবাদ। 3টি করে উইকেট নেন বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী। 2টি উইকেট নেন আন্দ্রে রাসেল। 1টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং সুনীল নারাইন। হাই নিউজ নেটওয়ার্ক। চলচ্চিত্র জগতের শোকের ছায়া, 87 বছর বয়সে প্রয়াত অভিনেতা মনোজ কুমার। বলিউডে নক্ষত্র পতন, প্রয়াত বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। শুক্রবার ভোর 3:30 নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষিয়ান এই অভিনেতা। সিরোসিস অফ লিভার ছিল তার, যা অভিনেতার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটিয়েছিল। 21 ফেব্রুয়ারি তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই হৃদরোগজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1937 সালে অবিভক্ত ভারত তথা অধুনা পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন মনোজ কুমার। নাম রাখা হয়েছিল হরিকৃষ্ণন গোস্বামী। 1957 সালে অর্থাৎ মাত্র 20 বছর বয়সেই বিনোদনের দুনিয়ায় পা রাখেন তিনি। প্রথম ছবি ফ্যাশন। 1961 সালে কাজ কি গুড়িয়া ছবি করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এরপর একের পর এক হিট সিনেমা, দেশ আর দেশপ্রেম। তার অভিনয়ের এই ছিল পরিচয়। এরপর উপকার, পূর্ব আর পশ্চিম, ক্রান্তির মতো ছবি করেছেন। ক্রান্তি ছবিটির পর থেকেই তার নাম হয়ে যায় ভারত কুমার। শুধু অভিনয় নয়, পরিচালনাও করেছিলেন তিনি। 1975 সালে রোটি কাপড়া আর মকান ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পান মনোজ কুমার। 1992 সালে পদ্মশ্রী। 1999 সালে পান ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 2015 সালে দাদা সাহেব ফালকে। 2004 সালেই আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সক্রিয় রাজনীতিতেই যুক্ত ছিলেন তিনি। বর্ষিয়ান এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগী মহল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।